প্রিয় দর্শক, স্বাগত গ্রিন চ্যানেলে। সঙ্গে আছে আমি মনির হায়দার। আজ কথা বলবো জাতীয় পার্টি নিয়ে। এটা ঠিক যে গত দুদিন ধরে জাতীয় পার্টির অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে নানা রকম নাটকীয় ঘটনা ঘটছে এবং ঘটে চলেছে, আরও হয়তো ঘটবে। কিন্তু আমি সে কারণে কথা বলবো না, আমি বরং কথা বলবো এ কারণে যে গ্রিন চ্যানেলে কথা বলা শুরু করবার পর গত 3 মাসে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এই 3 দলের কর্মী সমর্থকদের অনেক গালিগালাজ শুনেছি, এখনো শুনছি। তো জাতীয় পার্টি বাকি থাকবে কেন? আমরা জানি যে জাতীয় পার্টির মালিক জেনারেল এরশাদ, তিনি তার দলের দ্বিতীয় প্রধান কর্তা ব্যক্তির দায়িত্ব থেকে তার আপন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি যে সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্বে ছিলেন, সেখান থেকেও তাকে সরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনা কিন্তু জাতীয় পার্টিতে এই প্রথম না। এটা মাঝে মাঝেই এখানে অনেক মজার মজার ঘটনা ঘটে এবং আমরা সেগুলো দেখে আনন্দিত হই। আমাদের এক ধরনের বিনোদনের খোরাকও জাতীয় পার্টি মাঝে মাঝে দেয়। তো সেই ধারাবাহিকতায় জেনারেল এরশাদ এই পর্যায়ে আবার এই নাটকীয় ঘটনার জন্ম দিলেন। আমরা জানি না যে এটা কোথায় গিয়ে থামবে বা এটার শেষ পরিণতি কি হবে। তবে এ দফায় জাতীয় পার্টির নেতৃত্বের এই সমস্ত রদবদলের মধ্যে দুটো তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষণীয়। একটা হলো যে জেনারেল এরশাদের শারীরিক অবস্থা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি নাজুক। আমরা জানি যে কিছুকাল আগে তিনি বেশ লম্বা সময়ের জন্য পরপর 2 দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এসেছেন। তখন তো এরকম গুজবও ছড়িয়ে পড়েছিল যে তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে তিনি আর ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। কিন্তু তার ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। নাজুক হলেও এখন পর্যন্ত তিনি সক্রিয় আছেন এবং আমাদেরকে বিভিন্ন রকম আমরা তার বিনোদনমূলক কর্মকাণ্ড উপভোগ করছি। আরেকটা দিক হলো যে তার পার্টিতে একজন নবাগত নেতা, তাকে সরাসরি নেতাই বলতে হবে, নবাগত হলেও তিনি সদস্য বললে পরে ভুল হবে। তিনি সরাসরি যোগদান করে অনেক বড় নেতা হয়েছেন বা সরাসরি অনেক বড় নেতার পদে তিনি যোগদান করেছেন এবং ইতিমধ্যে দলের সংসদ সদস্য হয়েছেন তিনি। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এই ভদ্রলোক এমন না যে এরশাদের পার্টিতে যোগদান করে কিংবা এই সংসদের সদস্য হওয়ার মধ্য দিয়েই তিনি আমাদের সামনে এসেছেন বা আমরা তাকে চিনি। আমরা বরং তাকে অনেক আগে থেকেই চিনি। সেই 2007 সালের বহুল আলোচিত 111 পর্ব, বাংলাদেশে প্রথমবারের মতো একটা বেনামি সামরিক অভ্যুত্থান। বেনামি কেন বললাম? যে সেই অভ্যুত্থানের সব কিছুই সামরিক বাহিনীর কতিপয় কর্মকর্তা সম্পন্ন করেছেন এবং মূল নাটাই তাদের হাতেই ছিল, কিন্তু তারা সামনে একটা সিভিল ফেস রেখে আমাদেরকে শাসন করবার চেষ্টা করেছিলেন। জেনারেল মাসুদ সেই সময় বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ 9ম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা অধিনায়ক ছিলেন। আমরা জানি যে তিনি অরিজিনালি রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা, পরবর্তীকালে তাকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়েছিল। তার অবশ্য একটা আত্মীয় পরিচয়ও আছে, যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম সাইদ ইস্কান্দারের আপন ভাইরা ভাই কিন্তু তিনি, এবং তার বাড়ি ফেনী জেলাতেই, সেটাও আমরা জানি। এবং সেখান থেকেই এবার তিনি 29-30 ডিসেম্বরের দিবারাত্রির ভোটে ফেনী থেকেই তিনি সংসদ সদস্য হবার গৌরব অর্জন করেছেন। তো সেই মাসুদ উদ্দিন চৌধুরী, আমরা জানি যে নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের কাছে নমিনেশন চেয়েছিলেন এবং সেই নমিনেশনের ব্যাপারে, তার নমিনেশন আবেদনের ব্যাপারে আওয়ামী লীগের তরফ থেকে কোনো সিদ্ধান্ত হবার আগেই তিনি জাতীয় পার্টিতেও নমিনেশন চেয়েছিলেন এবং সেখান থেকে তিনি নমিনেশনই শুধু পাননি, বরং যোগদান করবার পরপরই তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন এবং চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবেও একই দিনে তিনি মনোনীত হয়েছিলেন। তো এখন আপনাদের মনে থাকবার কথা যে নির্বাচনের আগে বাংলা ইনফোটিউবের শাহেদ আলমের সঙ্গে একটা আলোচনায় আমি বলেছিলাম যে একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই মাসুদ উদ্দিন হঠাৎ করে আওয়ামী লীগের নমিনেশন চাওয়ার পরপরই সে ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার আগেই আবার জাতীয় পার্টির নমিনেশন চাওয়া এবং জাতীয় পার্টিতে যোগদান করে রাতারাতি প্রেসিডিয়াম সদস্য হওয়া, চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা হওয়া, এসবই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হচ্ছে। এ পর্যায়ে গত 2 দিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরশাদ তার আপন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে সংসদে বিরোধী দলীয় উপনেতার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেখান থেকেও তাকে বাদ দিয়ে দিয়েছেন। আপাতত তিনি ওই দায়িত্বে তার স্ত্রী বেগম রওশন এরশাদকে নিয়ে এসেছেন,
কিন্তু সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে এটা সাময়িক ব্যবস্থা। অনেকে ইঙ্গিত করবার চেষ্টা করছেন যে জেনারেল মাসুদ আরও সামনে এগিয়ে আসবেন। তো কতদূর কিভাবে কোন পদ্ধতিতে এগিয়ে আসেন সেটা দেখবার জন্য আমাদেরকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে বলতে সাংবাদিক হিসাবে আমি তো ধরেন দীর্ঘদিন জাতীয় সংসদ কাভার করেছি এবং এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে আমি চিনি সংসদ সদস্য হিসাবে। তার সঙ্গে বহুবার আমার জাতীয় সংসদের লাইব্রেরিতে দেখা হয়েছে। তিনি বিভিন্ন সংসদীয় কমিটিতে সদস্য হিসাবে যুক্ত ছিলেন এবং সে সমস্ত কমিটির সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার সঙ্গে জীবনে বহুবার দেখা হয়েছে, বহুবার কথা হয়েছে। মানে আমি তাকে বেশ বলতে পারেন যে কাছ থেকে দেখেছি বা তাকে চিনবার সুযোগ হয়েছে। আপনাদেরকে একটা কথা বলি যে ব্যক্তি হিসাবে গোলাম মোহাম্মদ কাদের, যিনি জিএম কাদের নামে পরিচিত, এরশাদের আপন ছোট ভাই, তার সঙ্গে কিন্তু এরশাদকে মিলানো খুব কঠিন। ব্যক্তি হিসেবে সততা, নৈতিকতা, ব্যক্তিত্ব এবং ইন্টিগ্রিটি, জ্ঞানের গভীরতা, এই সব দিক দিয়ে গোলাম মোহাম্মদ কাদের তিনি পুরোপুরি কিন্তু একজন ভিন্ন ধাঁচের মানুষ। এরশাদকে তার ভাই বলে মনে হয় না। আমি কথাটা একটু উল্টো ভাবে বলছি, তাকে এরশাদের ভাই না বলে আমি বলছি যে এরশাদকে তার ভাই বলে মনে হয় না। কেন এ কথা বলছি? তার কারণ হলো যে তিনি খুবই অনাড়ম্বর জীবনযাপন করেন এবং তিনি রাজধানীতেই থাকেন, উত্তরা আবাসিক এলাকার একদম শেষ প্রান্তে খুবই সাদামাটা একটা বাড়িতে তিনি বসবাস করেন। আমি তাকে সংসদে দেখেছি যে তিনি বাসা থেকে অনেক সময় টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে আসতেন এবং তিনি পরবর্তীকালে যখন মন্ত্রী হয়েছেন তখনও তার সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছে। জিএম কাদের কিন্তু একসময় জাতীয় পার্টিতে প্রো আওয়ামী লীগ বা আওয়ামী ঘরানার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে যখন কাজী জাফর আহমেদ বেঁচে ছিলেন, তিনি এবং জাতীয় পার্টির আরেকজন নেতা কাজী ফিরোজ রশিদ, তারা জাতীয় পার্টিকে সবসময় বিএনপির দিকে টানবার চেষ্টা করতেন। পক্ষান্তরে জিএম কাদের তিনি সবসময় টানবার চেষ্টা করতেন আওয়ামী লীগের দিকে এবং বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির জোট গড়বার ক্ষেত্রে জিএম কাদেরের ভূমিকাই বেশ সবচাইতে কার্যকর বা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পরবর্তীকালে 5 বছর মন্ত্রিত্ব করার পর যে কারণেই হোক, আমরা জানি না ঠিক কী কারণে, তাকে দেখা গেল যে তিনি কিছুটা আওয়ামী বিরোধী অবস্থান নিলেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জাতীয় পার্টিতে জিএম কাদেরের আধিপত্য বা প্রভাব খুব বেশি পছন্দ করে না বলেই পরবর্তীকালে জেনেছি। তো সেটা কি কারণে সেই তথ্যটা আর আমার কাছে নেই। হতে পারে জাতীয় পার্টির কতিপয় নেতা যারা বর্তমান ক্ষমতাসীনদের, বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের খুব আস্থাভাজন হিসাবে পরিচিত, তারা জিএম কাদেরকে পছন্দ করেন না। তাদের সঙ্গে জিএম কাদের একটা ব্যক্তিত্বের লড়াই সবসময় আছে। জিএম কাদের যদি এই পার্টির কার্যকর নেতৃত্বে থাকেন তাহলে তারা জাতীয় পার্টিকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারে না এবং সরকারও সেখানে জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকে। যে কারণে 2014 সালের নির্বাচনের সময় দেখা গেল যে সবাইকে জোরপূর্বক এমপি করে আনা হলেও জিএম কাদেরকে কৌশলে এমপি হওয়া থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি 5 বছর সংসদের বাইরে ছিলেন। কিন্তু এরশাদ সবসময় তার ভাইয়ের উপর আস্থা রাখতে চেয়েছেন, কারণ তিনি আসলে খুব ভালো করেই জানেন যে অন্য যারা তার পার্টিতে এসে পদপদবি নিয়ে আছে এরা সবাই পদপদবির জন্যই এই পার্টিতে এসেছে। মূলত জাতীয় পার্টিতে তো আসলে আদর্শ বলে তেমন কিছু নেই। অবশ্য আদর্শ যে অন্য বড় পার্টিগুলোতে আছে সেটা হচ্ছে এক ধরনের বানোয়াট, এক ধরনের ফেক আদর্শ। আদর্শের কোনো বালাই কোনো পার্টিতেই নাই, জাতীয় পার্টিতে সেটা আরও স্থূলভাবে নাই। তো সেই কারণে জাতীয় পার্টিতে যারা আসে এরা কোনো আদর্শ উদ্বুদ্ধ হয়ে আসে না। এরা সবাই আসে যে এরশাদ যতদিন জীবিত আছে ততদিন এই পার্টির একটা গুরুত্ব আছে এবং এই পার্টিতে থাকলে এমপি এবং মন্ত্রী হওয়ার কিছু সুযোগও থাকে, সে কারণেই কিন্তু তারা আসেন। এরশাদ এটা জেনে শুনেই দফায় দফায় তার ভাইকে সামনে নিয়ে আসবার চেষ্টা করেন বা দলের কার্যকর নেতৃত্বে তাকে বসাবার চেষ্টা করেন। কিন্তু এই নেতারা যারা সরকারের এক ধরনের এজেন্ট হিসাবে জাতীয় পার্টিতে আছে তারা কিন্তু সেই জিনিসটা কখনোই হতে দেন না। এর আগে একাধিকবার সেটা দেখা গেছে এবং রওশন এরশাদ, যিনি এরশাদের স্ত্রী, জাতীয় পার্টির কর্মী সমর্থকরাও সবাই জানেন যে এরশাদের স্ত্রী হলেও রওশন এরশাদ কিন্তু এই পার্টিতে পরোক্ষভাবে সরকারের এজেন্ট হিসাবেই কাজ করেন। কারণ রওশন এরশাদ যাদের প্রতিনিধি হিসাবে এই পার্টিতে নেতৃত্বের আসনে আসেন তারা প্রত্যেকেই এই পার্টিতে সরকারের এজেন্ট হিসাবে কাজ করেন।
তো এই দফায়ও তাই হয়েছে। রওশন এরশাদ যদি এই পার্টির কো চেয়ারম্যান কিংবা সংসদীয় দলের উপনেতা পদে থাকেন, তাহলে ওই লোকগুলোই ইনডাইরেক্টলি এই পার্টিটা নিয়ন্ত্রণ করে। তো তাদের জন্য এটা খুব সুবিধা, যেটা জিএম কাদের থাকলে হয় না। গতকাল এরশাদ যখন জিএম কাদেরকে পার্টির কো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেন, সেখানে এরশাদ বলেছেন যে তাকে নিয়ে, জিএম কাদেরকে নিয়ে পার্টির অনেক সিনিয়র নেতার আপত্তি আছে। সেই সিনিয়র নেতা বলতে ওই লোকগুলোই যারা মূলত সরকারের হয়ে এই পার্টিতে আছে। তো এখন সরকারের হয়েছে কি, সরকারের এই পার্টিটা দরকার। সংসদে এই সংসদ যদি আরো 5 বছর টেনে নিয়ে যেতে হয়, তো সেখানে তো এই পার্টিটা তাদের দরকার আছে। এবং শুধু দরকার না, পার্টিটা সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দরকার আছে, তো যেটা জিএম কাদের থাকলে আসলে সম্ভব না। এইটা কোনো কোনো সংবাদ মাধ্যমে এসেছে নানাভাবে, যে জিএম কাদেরের সাক্ষাৎকার আমি প্রথম আলোতে দেখলাম। তিনি বলেছেন যে আগের দিনই এরশাদ তাকে বাসায় ডেকে অনেকক্ষণ কথা বলেছেন এবং বলেছেন যে তুমি খুব ভালোভাবে পার্টি চালাচ্ছ, আমি হ্যাপি, তুমি এইভাবেই চালাও, আমি তোমাকে দোয়া করছি, এবং তুমি কখন কি লাগে তুমি আমাকে বলো। আগের দিন রাতে ভাইয়ের সঙ্গে এইভাবে কথা হলো, পরের দিন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়ে ভাইকে সরিয়ে দিলেন এবং তারপরে সংসদীয় উপনেতার পদ থেকে সরিয়ে দিয়ে আবার সেই রওশন এরশাদকে সেখানে বসালেন। আমার ব্যক্তিগত মতামত হলো যে জাতীয় পার্টি নামের এই যে কথিত রাজনৈতিক দল, এটা কিন্তু এরশাদের অবর্তমানে আর টিকে থাকবার কোনো কারণ নেই। এরশাদ নাই, এই পার্টিও নেই। তবে হ্যাঁ, যদি জিএম কাদের এই পার্টির শীর্ষ নেতৃত্বে থাকেন এরশাদের অবর্তমানে বা অনুপস্থিতিতে, তাহলে জিএম কাদের দুটো বিষয়, একটা হলো যে জিএম কাদের এই পার্টিটাকে টিকিয়ে রাখবার চেষ্টা করবেন, প্রথমত এরশাদের ভাই সে কারণে, আর দ্বিতীয়ত জিএম কাদের ততটা খারাপ লোক না যতটা খারাপ লোক দ্বারা এরশাদের পার্টি সমৃদ্ধ। এই পার্টির মধ্যে জিএম কাদেরের এই পার্টি করবার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ঠিক যে তিনি এমপি হওয়া, মন্ত্রী হওয়া বা পার্টির নেতা হওয়া এসবই এরশাদের কল্যাণ, এটা ঠিক। কিন্তু তা সত্ত্বেও জিএম কাদের যে মাপের ব্যক্তি, মানে সততা, নৈতিকতা এবং তার ইন্টিগ্রিটি, এইসব বিবেচনায় জাতীয় পার্টিতে এই ধরনের লোক কিন্তু দ্বিতীয়টা নেই, আর একটিও নেই, ধারে কাছেও নেই। সুতরাং তিনি, একটা হলো তার ভাইয়ের পার্টি, সে কারণে তিনি এটা টিকিয়ে রাখবার চেষ্টা করবেন। দ্বিতীয়ত তার যে সততা, নৈতিকতা বা ব্যক্তিত্ব, সেটা দ্বারাও তিনি কিছু লোককে এই পার্টিতে হয়তো রাখতে সক্ষম হবে। অন্যদিকে বিএনপির মতো দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল যে এক বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে, এ পরিস্থিতিতে কিছু লোক হয়তো জিএম কাদেরকে ঘিরে এই পার্টিতে জড়ো হলেও হতে পারত। সুতরাং এরশাদ যদি তার অবর্তমানে বা তিনি না থাকা অবস্থায় এই পার্টিটা টিকিয়ে রাখতে চান সত্যি সত্যি, তাহলে যে কোনো পরিস্থিতিতে তিনি যদি তার ভাইকেই এই পার্টির মূল নেতৃত্বে রাখেন, তাহলে সেই সম্ভাবনা কিছুটা হলেও থাকবে। তাছাড়া অন্য যাকেই আনেন, কোনো জেনারেলকে আনেন কিংবা সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে যদি এই পার্টিতে রাখা হয়, এই পার্টির মূল নেতৃত্বে, কিংবা তার স্ত্রী যিনি পরোক্ষভাবে সরকারের এজেন্ট হিসেবে এখানে কাজ করেন, এদের কাউকে দিয়েই কিন্তু জাতীয় পার্টির অস্তিত্ব এরশাদের অবর্তমানে একেবারেই টিকবে না। এটা আমি নিশ্চিত যে এটা এরশাদও বোঝেন, কিন্তু আমরা তো জানি যে তিনি কতটা অসহায় এবং তার মাথার উপরে সারাক্ষণ কি খড়গ ঝুলতে থাকে। ভদ্রলোক এখন এই 95 বছর বয়সে আর জেলের ভাত খেতে চান না, কিংবা আর কোনো ধরনের বিপদ আপদের মধ্যে পড়তে চান না। সে কারণেই হয়তো তিনি এরকম একটা নাটকীয় সিদ্ধান্ত একটার পর একটা নিচ্ছেন, কিন্তু তার শেষ সিদ্ধান্ত যে কি হবে সেটা তো বলা মুশকিল। সেটা দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং ততক্ষণ আমরা এখান থেকে যতটুকু সম্ভব বিনোদন উপভোগ করি। আর কি করার আছে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, আলোচনা এবং বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করবার পর সেখানে একটি বেল বাটন বা ঘন্টা চিহ্ন দেখতে পাবেন, সেটি প্রেস করুন। তাহলে আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিশ আপনারা আগেভাগেই পাবেন এবং সেগুলো দেখা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকুন, ভালো থাকুন।